হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের শব্দ তরঙ্গের উপরিপাত অধ্যায়টির এইচএসসি 2015 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সহজ সমাধান দেখাবো। ভিডিওটি তোমরা ভালো করে লিখে নিও, দেখবে এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে। তাছাড়া ভিডিও শেষে তোমাদের এই চ্যাপ্টারে একটি সাজেশন দেবো, যে সাজেশনটি তোমাদের ফিজিক্সে পুরোপুরি নাম্বার তুলতে হেল্প করবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ফিজিক্সে খুব বেশি নাম্বার তুলতে হলে 70-তে 70 বা 70-র কাছাকাছি আমার চ্যানেলটি দেখতে থাকো, তাই না? তাহলে আরম্ভ করি। দেখো 2015 সাল। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দুটি তরঙ্গ y1 ইকুয়াল টু a sin ওমেগা টি এবং y2 ইকুয়াল টু a cos ওমেগা টি উপরিপাতিত হলে লব্ধি বিস্তার হবে। দেখো, তাহলে উপরিপাতের ফলে লব্ধি তরঙ্গের সমীকরণ কি বলতো? y ইকুয়াল টু y1 প্লাস y2 হয় কিনা বলো? তাহলে দেখো এখানে তোমরা যদি লিখে নাও, তাহলে কত আসছে বলতো? এ সাইন কি বলতো ওমেগা টি প্লাস কি বলতো এ কস ওমেগা টি। তাহলে দেখো এখানে সাইনের সহগ কত আছে বলতো? এ আছে। আবার কসের সহগ কত আছে? এ আছে। তাহলে দেখো লব্ধি বিস্তার এ ড্যাশ ইকুয়ালস টু রুট ওভার অফ কি বলতো সাইনের সহগের বর্গ প্লাস কসের সহগের বর্গ সমান কত হবে? √2 ইন্টু এ হবে না? বোঝা গেল? দেখো কোয়েশ্চেন নাম্বার 2, দুই মুখ খোলা অর্গান পাইপ থেকে উৎপন্ন শব্দ এক মুখ খোলা অর্গান পাইপ থেকে উৎপন্ন শব্দ অপেক্ষা সুর সমৃদ্ধ, কারণ ব্যাখ্যা করো। তোমরা জানো খোলা নলে যে কম্পাঙ্কের সৃষ্টি হয় তার অনুপাত 1:2 3 4 কি বলতো 5 ডট 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 ডট। আবার দেখো একমুখ বদ্ধ নলে যে কম্পাঙ্কের সৃষ্টি হয় তার অনুপাত কি বলতো 1:, কি বলতো 3 কি বলতো 5। তাহলে দেখো এখানে যখন চারখানা উপসুরের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ খোলা নলে যখন চারখানা উপশ্রেণীর সৃষ্টি হচ্ছে, তখন বদ্ধ নলে কি বলতো দুখানা উপশ্রেণীর সৃষ্টি হচ্ছে, হচ্ছে কিনা বলো? তাহলে দেখো খোলা নলে উপশ্রেণীর সংখ্যা বদ্ধ নলে উপশ্রেণীর সংখ্যার দ্বিগুণ। দেখো একটা স্বর সুর সমৃদ্ধ হবে যদি ওতে উপশ্রেণীর সংখ্যা বেশি হয়। এখানে ডবল আছে, তাহলে এটা কি বলতো? এটা দ্বিগুণ সুর সমৃদ্ধ হবে। বোঝা গেল? এরপরে দেখো 3A, স্থানতরঙ্গ কি এবং কিভাবে স্থানতরঙ্গের সৃষ্টি হয়, এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাই না? দেখো দুটি অনুরূপ তরঙ্গ একই বেগে একই রেখা বরাবর বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে পরস্পরের উপর উপরিপাতিত হলে যে তরঙ্গের সৃষ্টি করে তাকে স্থানু তরঙ্গ বলে। দেখো একটা তরঙ্গ কোন দিকে যাচ্ছে বলো তো? একশকে ধনাত্মক দিকে যাচ্ছে। আবার অন্য একটা তরঙ্গ দেখো এই দিক থেকে এখানে বাধা পেয়ে, দেখো এটা কি বলতো প্রতিফলিত হয়ে আবার কি বলতো এই দিক থেকে ফিরে আসছে। তাহলে দেখো এই উল্টো দিক থেকে এটা পরস্পরের উপর কি বলতো উপরিপাতিত হলো, হলো কিনা বলো? এটাই হলো স্থানু তরঙ্গ। এটা হলো কি বলতো স্থানু তরঙ্গ। দেখো একটা দড়ি তোমরা কোনো একটা জানলা বা এতে বেঁধে তোমরা যদি পরস্পর ঝাঁকাও না, দেখো এইরকম তরঙ্গের সৃষ্টি হবে। তাই না? বোঝা গেল? এরপরে দেখো এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লিখো। দেখো এই তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর না হয়ে কোনো একটা বিন্দুতে সৃষ্টি হয় এবং অন্য একটা বিন্দুতে ধ্বংস হয়। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, দেখো মাধ্যমের প্রতিটি কণার কম্পন বিস্তার সমান নয়। দেখো যেটা এখানে আছে তার কম্পন বিস্তার অনেক বেশি, আবার যেটা এখানে আছে তার কম্পন বিস্তার 0। দেখো যেসব বিন্দুতে কি বলতো কম্পন বিস্তার খুব বেশি, সেই বিন্দুকে কি বলে? সুস্পন্দ বিন্দু বলে। তাই না? 3 নাম্বার পয়েন্ট। তাহলে 3 নাম্বার পয়েন্ট কি বলতো? সুস্পন্দ বিন্দু। আবার দেখো যেসব বিন্দুতে কম্পন বিস্তার সর্বনিম্ন, সেই বিন্দুগুলো কি বলে? এগুলোকে বলে নিস্পন্দ বিন্দু। বোঝা গেল? তাহলে এটা হলো কি বলতো? নিস্পন্দ বিন্দু। বোঝা গেল? আবার দেখো পরপর দুটি সুস্পন্দ বিন্দু বা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলতো? λ/2।
এবং একটি সুস্পন্দ বিন্দু এবং তার পাশের নিস্পন্দ বিন্দু দূরত্ব কত বলতো λ/4। ওকে, নেক্সট পয়েন্ট। দেখো এই দুটো নিস্পন্দ বিন্দুর যে মাঝের অঞ্চলটা আছে না, দেখো এটা, এই দেখো এই অঞ্চলটা, এ কি বলে, একে লুপ বলে। নেক্সট পয়েন্ট, একই লুপের সমস্ত কণা একসঙ্গে আন্দোলিত হয়। আর এই পাশাপাশি দুটো লুপ, ধরো এটা আর এটা, এই দুটো লুপের মধ্যে কম্পনের দশা পার্থক্য পাই। অর্থাৎ একটি লুপের কণাগুলি যখন আন্দোলিত হবে এর মধ্যে আন্দোলিত হবে না, আবার এটা আন্দোলিত হলে এটা আন্দোলিত হবে না। বোঝা গেল? এরপরে দেখো দুইয়ের, একটি সনোমিটার তারের 95 সেন্টিমিটার ও 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে একটি ষোড়শলাকা প্রতি সেকেন্ডে 10টি স্বরকম্প তৈরি করে। ষোড়শলাকার কম্পাঙ্ক কত বলতো নির্ণয় করো। দেখো এটা একটা ষোড়শলাকা, এর কম্পাঙ্ক n ধরে নাও। এইরকম দুটো দৈর্ঘ্যের তার আছে, কত একটা বলতো 95 সেন্টিমিটার আর কি বলতো একটা 100 সেন্টিমিটার। তাহলে দেখো এই তারটাও এই ষোড়শলাকার সঙ্গে 10টা স্বরকম্প করছে। আবার দেখো এই তারটাও এর সঙ্গে 10টা স্বরকম্প করছে। মানে কি বলতো ষোড়শলাকা আর এই তারের কম্পাঙ্কের পার্থক্য 10। আবার ষোড়শলাকা আর এই তারের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য 10। তাহলে তোমরা জানো যার দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, যার দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তাহলে দেখো এর কম্পাঙ্ক হবে n+10 আর এর কম্পাঙ্ক কত হবে বলতো n-10। এখন দেখো যেহেতু কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে তোমরা লিখতে পারো না n1 l1 কি বলতো n2 l2। খুব সিম্পল। দেখো n1 সমান কি বলতো n+10 ধরে নাও, তাহলে দেখো n+10 ইন্টু কি বলতো 95 ইকাল টু কি বলতো n-10 ইন্টু কি বলতো 100। এখন দেখো 95 আর 100 যদি 5 দিয়ে কেটে দাও, এটা 20 হবে আর এটা কত বলতো 19 হবে। হবে কিনা বলো? তাহলে দেখো এটা 19n প্লাস কি বলতো এটা 190, তাই না? ইকাল টু কি বলতো 20n মাইনাস কি বলতো 200। তাহলে দেখো এইখানে কি যে এই মাইনাসটা এইদিকে নিয়ে এসো, দেখো 190 প্লাস 200 ইকাল টু কি বলতো 20n মাইনাস কি বলতো 19n। তাহলে দেখো n ইকুয়াল টু কত আসছে 390 আসছে না? তাহলে দেখো আমাদের উত্তর কত হলো বলতো 390 হার্টজ, তাই না? আর ষোড়শলাকার কম্পাঙ্ক। চারটা দেখো, দেখো এই টান করা তারের তির্যক কম্পনের সূত্রগুলি লিখো। এটা দৈর্ঘ্য l। দেখো টান করা তারের মূল সুরের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ n প্রপোর্শনেট 1/l। যখন তারের টান এবং একক দৈর্ঘ্যের ভর m স্থির থাকে, এটা বলে দৈর্ঘ্যের সূত্র। আবার টানের সূত্র কি বলতো না, টান করা তারের মূল সুরের কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক যখন দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকে। তারপর ভরের সূত্র, দেখো টান করা তারের কম্পাঙ্ক উহার একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি বলতো n প্রপোর্শনেট √1/n যখন কি বলতো টি এবং দৈর্ঘ্য স্থির। সূত্রগুলো একত্রিত করে আমরা কি পাই বলতো n ইকাল টু এটা 1/12 √t/m, তাই না? দেখো বিয়েরটা, একটি খোলা নলের একটি মুখকে হঠাৎ বন্ধ করা হলো। এতে দেখা গেল বদ্ধ নলের তৃতীয় সমমেরু কম্পাঙ্ক খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের চেয়ে 100 বেশি। তাহলে দেখো বদ্ধ নলে যে কম্পাঙ্ক সৃষ্টি হয় সেটা v/4l। এটা কি বলতো 3 ইন্টু v/ কি বলতো 4l। তারপর কি বলতো এটা 5v/4l। এটা কি বলতো বদ্ধ নলের কম্পাঙ্ক। এবার দেখো খোলা নলে কি কম্পাঙ্ক হয় বলতো v/ কি বলতো 12। এটা 2 ইন্টু v/12 হয় কিনা বলো? আর এটা কি বলতো 3 ইন্টু v/12, তাই না? তো দেখো বলেছি একটি খোলা নলের এক মুখকে হঠাৎ বন্ধ করা হলো। এতে দেখা গেল বদ্ধ নলের তৃতীয় সমমেল, দেখো বদ্ধ নলের তৃতীয় সমমেল মানে কোনটা বলতো এটা, কি বলতো খোলা নলের মূল সুরের চেয়ে 100 হার্জ বেশি। খোলা নলের মূল সুর এটা। তাহলে দেখো এটা 3v/4l মাইনাস কি বলতো v/12, এটা ইকুয়াল টু 100। তাহলে দেখো এখানে v/l কমন নিয়ে নাও, তাহলে কত আসছে 3/4 মাইনাস হাফ ইকুয়াল টু কি বলতো 100। তাহলে v/l এটা বলতো 4 এলসিএম করে নাও, তাহলে 3 - 2
ইকুয়াস টু কি বলতো 100, তাহলে কি বলতো ভি বাই এল ইকুয়াস টু কি বলতো 200। তো বলেছে খোলানলের মূলশের কম্পাঙ্ক কত, মানে কি বলতো ভি বাই টুয়েলভ। তাহলে ভি বাই টুয়েলভ মানে কি বলতো ভি বাই এল ইন্টু হাফ, মানে কি বলতো 100 হার্জ, তাই না? বোঝা গেল? আর পাঁচেরটা দেখো, কোন সনোমিটারের মূলশের কম্পাঙ্ক n, এর টান ও বেশ দ্বিগুণ এবং ঘনত্ব অর্ধেক করলে মূলশের কম্পাঙ্ক কত হবে? খুব সিম্পল। দেখো টান করা তাই কম্পাঙ্ক n ইকুয়ালস টু কি বলতো 1/l আর √t/π। তাহলে দেখো এই কম্পাঙ্ক n আছে, আমরা কি বলতো টানটা কি রে? টিটা ছিল, টিটা কি করছি আমরা 2t করছি, ব্যাস মানে আটটা কি করলাম বলতো 2r করলাম। আর কি বলতো ঘনত্ব অর্ধেক করলাম, রোটা কি বলতো ρ/2 করলাম। তাহলে দেখো আমরা এন ডেজ ধরে নিচ্ছি, তাহলে কি বলো 1 বাই কি বলতো দেখো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, তাহলে 2l, আরটা কি বলতো 2r ইন্টু দেখো টিটা কত হয়েছে বলতো 2t, আর ঘনত্ব অর্ধেক হয়েছে পাই ইন্টু ρ/2। তাহলে দেখো কি পেলে বলতো 1/4l/r ইন্টু এটা কি বলতো এটা 4t/π আসছে কিনা বলো? তাহলে দেখো এই রুট ওভার ভেতর 4 আছে, বাইরে 2 হয়ে আসবে, তাহলে দেখো 2/4l/r, আর এটা কি বলতো t/π আসছে না? তাহলে দেখো এটা 1/2l/r √t/π। দেখো এটা আর এটা একই না? তাহলে দেখো n ডেসিকেস টু n হলো, অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার দেখো 6 দেখো, দেখো টান দেওয়ার তারে তির্যক কম্পনের সূত্রগুলি বিবৃত করো। দেখো এটা বলা হয়ে গেল। দেখাও যে একমুখ ফলানলে মূলসয়ের কম্পাঙ্ক সমদৈর্ঘ্যের একমুখ ফলানলে মূলসয়ের কম্পাঙ্কের দ্বিগুণ। দেখো দুমুখ ফলানলের যদি দৈর্ঘ্য এল হয় না, তাহলে এর মূলসয়ের কম্পাঙ্ক হয় n ইকুয়ালস টু ভি বাই কি বলতো 12। আবার দেখো একমুখ খোলানল অর্থাৎ বদ্ধ নলে যদি দৈর্ঘ্য এল হয় না, তাহলে তার মূলসূয় কম্পাঙ্ক এন ডেস হয় কি বলতো v/4l। হচ্ছে কিনা বলো? তাহলে দেখো n/n ডেস কত আসছে বলতো, এটা v/12 তাই না, ডিভাইড বাই v/4l, তাহলে কত হলো 2 হলো না? তাহলে দেখো অতএব n ইকুয়ালস টু 2n ডেস, অর্থাৎ দুমুখ খোলানলে মূলসুর একমুখ খোলানলের মূলসুরের দ্বিগুণ। বোঝা গেল? ওকে, দেখো স্থানতরঙ্গের ক্ষেত্রে সন্নিহিত দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে ব্যবধান কত? কত? λ/2। পরপর দুটি নিস্পন্দ বিন্দু বা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। এরপরে দেখো 7 প্রশ্নটা দেখো, 2018 সালে এসেছিল। দেখো দুটি চলতরঙ্গের উপরিপাতে যে স্থানতরঙ্গের সৃষ্টি হয় তার রাশিমালা দেওয়া আছে, তাই না? তাই দেখো স্থানতরঙ্গের সমীকরণ y ইকাল টু কি বলতো 5 সাইন কি বলতো এটা 0.1 পাই এক্স ইন্টু কস কি বলতো 50 পাই টি আছে কিনা বলো? যেখানে এক্স ওয়াই সেন্টিমিটার এককে এবং টি সেকেন্ড এককে প্রকাশিত। উপরিপাতের চলতরঙ্গ দুটি রাশিমালা নির্ণয় করো। দেখো তোমরা একটা ফর্মুলা জানো, দেখো 2 কি বলতো cos a sin b, বলতো 2 cos a sin b এর ফর্মুলা কি বলতো? না, এটা সাইন অফ কি বলতো এটা a প্লাস বি মাইনাস কি বলতো সাইন অফ a মাইনাস বি। তাহলে দেখো এটা a ধরে, সরি এটা a ধরে নাও আর এটা b ধরে নাও। তাহলে দেখো এটা y ইকুয়ালস টু কত আসছে বলো তো? তাহলে দেখো এটা 5/2 ইন্টু কি বলতো 2 এটা cos কি বলতো এটা 50 পাই টি ইন্টু সাইন কি বলতো 0.1 পাই এক্স, তাই না? বসিয়ে দাও, এটা দেখো এই ফর্মুলা, তাই না? তাহলে এটা তোমার এ হচ্ছে আর এটা কি বি হচ্ছে। তাহলে দেখো তোমরা করে নাও, তাহলে এটা 5/2 এটা কি বলতো সাইন অফ এ প্লাস বি মানে কি বলতো 50 পাই টি প্লাস 0.1 পাই এক্স মাইনাস 5/2 এটা কি বলতো সাইন কি বলতো এটা 50 পাই টি মাইনাস 0.1 পাই এক্স, তাই না? এটা হলো কি বলতো y1, এটা হলো কি y2।
তাহলে দেখো এখানে y1 ইকুয়াল টু কত পেলে বলো তো 5/2। এটা কি বলো তো সাইন, এটা কি বলো তো এটা 50 πt প্লাস 0.1 π x। আর y2 কত হবে বলো তো 5/2। এটা কি বলো তো সাইন, এটা 50 πt মাইনাস 0.1 π x। এটা দুটি চলতরঙ্গের সমীকরণ, যে দুটি চলতরঙ্গের উপরিপাতের ফলে এটি সৃষ্টি হয়েছে। এর একক কি হবে? এর এককও সেন্টিমিটার হবে, এর এককও সেন্টিমিটার হবে। কারণ কি বলতো ওয়াইটা কি সেন্টিমিটার এককে। এরপরে দেখো আটেরটা দেখো স্বরকম্প কি? দেখো সামান্য পৃথক কম্পাঙ্কের এবং সমান বা প্রায় সমান বিস্তারের দুটি শব্দ তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার সময়ের সাপেক্ষে বাড়ে আর কমে। সময়ের সাপেক্ষে বিস্তারের এই বাড়া কমার ঘটনাকে স্বরকম্প বলে। দেখো মনে করো একটা ষোড়শরাকার কম্পাঙ্ক আছে 256, আর একটা ষোড়শরাকার কম্পাঙ্ক আছে 252। তাহলে তার কম্পাঙ্কের পার্থক্য কত বলতো 4। তাহলে সেকেন্ডে 4 বার খুব জোরের শব্দ শুনতে পাবো, আর 4 বার কোনো শব্দই শুনতে পাবো না, তাই না? এরপরে দেখো F1 ও F2 কম্পাঙ্কের দুটি ষোড়শরেখা বায়ুর মাধ্যমে কম্পিত হচ্ছে। সৃষ্ট শব্দ তরঙ্গের উপরিপাতের ফলে যে যে স্বরকম্পের সৃষ্টি হয় তার কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো খুব সিম্পল কোয়েশ্চেন, তোমরা এটা করেছো। দেখো মনে করো একটা শব্দ তরঙ্গের সমীকরণ y কি বলতো a সাইন কত বলতো 2 পাই, এটা f1 ইন্টু টি। এবং অন্যটার সমীকরণ কি হবে বলতো এ সাইন কি, যেখানে f1 ছিল সেখানে f2 বসিয়ে দাও, তাহলে f2 ইন্টু টি। এখন উপরিপাতের নীতি অনুসারে জানো লব্ধি তরঙ্গের সরণ y1 প্লাস y2, তাই না? তাহলে দেখো এটা হলো এ সাইন কি বলতো 2 পাই f1 টি প্লাস কি বলতো এ সাইন কি বলতো 2 পাই f2 টি। দেখো তোমরা মেথে একটা ফর্মুলা পেয়েছো কি বলতো সাইন সি প্লাস সাইন ডি, তাই না? এটা কি বলতো 2 সাইন, বলো এটা সি প্লাস ডি/2 মনে করে নাও, ইন্টু কস কি বলতো সি মাইনাস ডি/, তাই তো? তাহলে দেখো এখানে আমরা y ইকুয়াল টু কত পাবো a ইন্টু 2। দেখো সাইন সি প্লাস ডি/2, দেখো এটা সি আর এটা কি বলতো ডি। তাহলে সি প্লাস ডি/2 করলে দেখো এই 2টা থাকবে না, তাহলে এটা হয়ে গেল কি বলতো সাইন, এটা কি পাই ইন্টু কি বলতো f1 প্লাস f2 ইন্টু টি ইন্টু কস কি বলতো পাই, কথা আছে বলো f1 মাইনাস f2 ইন্টু টি। আসছে কিনা বলো? দেখো এটা সি আর এটা ডি, তাহলে সি প্লাস ডি/2 মানে এটা আসছে না, আর সি মাইনাস ডি/2 এটা আসছে না। তাহলে দেখো এটা ওয়াই তোমরা পেলে 2a, এটা কস কি বলতো পাই f1 মাইনাস f2 ইন্টু টি ইন্টু কি বলতো সাইন, এটা পাই f1 প্লাস f2 ইন্টু টি। দেখো আমরা এই সামনের যে রাশিটা দেখতে পাচ্ছ না, এটাকে আমরা কি বলতো বিস্তার ধরে নেব। তাহলে দেখো ওই লব্ধি তরঙ্গের বিস্তার এ নট, এটা কি হলো বলতো সাইন 2 পাই কি বলতো এটা সরি 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 2টা হবে না, পাই ইন্টু f1 প্লাস f2 ইন্টু টি, তাই না? তাহলে দেখো ওই লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কত হলো কি বলতো এটা হবে f1 প্লাস f2/2, তাই না? আর বিস্তার কত হলো বলতো এই যে এটা, তাহলে বিস্তার এ নট ইকুয়ালস টু কত বলতো 2a কস কি বলতো পাই, এটা কি বলো f1 মাইনাস, এটা মাইনাস কিন্তু, হ্যাঁ, f1 মাইনাস f2 ইন্টু টি। এরপর দেখে নাও যখন টি ইকাল টু 0, এটা 1 বাই কি বলতো f1 মাইনাস f2, 2 বাই কি বলতো f1 মাইনাস f2, ডট 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 ডট। তখন বলতো এ নট কত হবে? এ নট হবে প্লাস মাইনাস 2a। আবার দেখো যখন টি ইকাল টু 1/2 ইন্টু f1 মাইনাস f2, এটা কি বলতো 3/2 ইন্টু f1 মাইনাস f2 ডট 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 ডট। তখন এ নট কত হবে বলতো 0 হবে। তাহলে দেখো দেখো তাহলে দেখো যখন
বিস্তার 2a তখন আমরা জ্বরের শব্দ শুনতে পাবো। যখন বিস্তার 0 কোনো শব্দই শুনতে পাবো না। কি তাই তো? তাহলে দেখো পরপর দুটি জ্বরের শব্দের সময়ের পার্থক্য কি হবে বলো তো? দেখো পরপর দুটি জ্বরের শব্দের সময়ের পার্থক্য কি হবে? দিস মাইনাস দিস। অর্থাৎ সরক অর্থাৎ দুটি স্বরকম্পের সময়ের ব্যবধান 1/f1 মাইনাস f2 এটা হবে কিনা বলো? তাহলে দেখো এই এত সেকেন্ডে অর্থাৎ কি বলতো 1/f1 মাইনাস f2 সেকেন্ডে আমরা কটা জ্বরের শব্দ শুনতে পাচ্ছি বলতো? একটা। তাহলে বলতো 1 সেকেন্ডে কতগুলো জ্বরের শব্দ শুনতে পাবো বলতো? না, f1 মাইনাস f2 টা। তাহলে দেখো আমাদের স্বরকম্পের সংখ্যা কত হলো? f1 মাইনাস f2। বোঝা গেল? খুব সিম্পল কিনা? এবার দেখো দুইয়েরটা দেখো। দুটি ষোড়শলাকা একই সঙ্গে কম্পিত হলে প্রতি সেকেন্ডে 5টি স্বরকম্প সৃষ্টি হয়। তাহলে দেখো এই ষোড়শলাকার কম্পাঙ্কের পার্থক্য কত বলতো? না, এই ষোড়শলা দুটি কম্পাঙ্কের পার্থক্য 5, তাই না? একটি ষোড়শলাকার কম্পাঙ্ক 275 হার্জ, তাহলে এর কম্পাঙ্ক ধরে নাও 275 হার্জ। তাহলে দেখো যেহেতু 5টি স্বরকম্প দেয় তাহলে এর কম্পাঙ্ক কত হবে বলতো? 275 প্লাস 5, অথবা কি বলতো? 275 মাইনাস 5 হবে কিনা বল? হবে কিনা? এখন দেখো অপর ষোড়শলাকায় একটু মম লাগে, মানে যেটা আবার কম্পাঙ্ক জানা নেই সেখানে আমরা যদি মম দিয়ে দিই তাহলে দেখো এর কম্পাঙ্ক না কমে যায়, তাই না? এর কম্পাঙ্ক কমে গেলে প্রতি সেকেন্ডে দুটি স্বরকম্পের সৃষ্টি হয়। তাহলে প্রতি সেকেন্ড কটি স্বরকম্পের সৃষ্টি হচ্ছে বলতো? দুটি স্বরকম্পের সৃষ্টি হয়, অর্থাৎ স্বরকম্পের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে দেখো এই একে এর কম্পাঙ্ক কমানো হলে স্বরকম্পের সংখ্যা অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য কমছে। তাহলে এর কম্পাঙ্ক অবশ্যই এর থেকে বেশি হবে। এর থেকে বেশি মানে কত? 275 প্লাস 5 মানে কি বলতো? 280 হার্জ, তাই না? বোঝা গেল? দেখো 19টা দেখে নাও। যদি কোনো স্থানতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তবে পরপর দুটি সুস্পন্দবিন্দুর মধ্যে দূরত্ব লেখো কত? λ/2। এটা তোমরা জানো। 10এরটা দেখো, স্থানতরঙ্গ বলতে কি বোঝো? স্থানতরঙ্গের পাশাপাশি দুটি লুপে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য কত? পাশাপাশি দুটি লুপের দশা পার্থক্য কত বলো তো? পাই। কারণ যখন একটি লুপের কণাগুলি আন্দোলিত হয় তখন অন্য লুপের কণাগুলি আন্দোলিত হয় না। আর স্থানতরঙ্গ বলতে কি বোঝো? যে দেখো একই বিস্তার, একই বেগ এবং একই রেখা বরাবর দুটি চলতরঙ্গ যখন বিপরীত দিক থেকে পরস্পরের উপর উপরিপালিত হয় তখন যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে স্থানতরঙ্গ বলে, তাই না? 11টা দেখে নাও। 1 মিটার দৈর্ঘ্যের সুষম তারের ভর 1 গ্রাম, 40 নিউটন টানে সৃষ্ট তির্যক তরঙ্গের বেগ নির্ণয় করো। দেখো তোমরা জানো তির্যক তরঙ্গের ভি সমান রুট ওভার কি বলতো? রুট ওভার টি বাই কি বলতো? এম। এমটা একে বলতো একক দৈর্ঘ্যের ভর। দেখো এখানে টি দেওয়া আছে কি বলতো? দেখো টি দেওয়া আছে 40 নিউটন। আর এম কত দেওয়া আছে বলতো? এম দেওয়া আছে কি বলতো? 1 গ্রাম/মিটার, তাই না? এখন দেখো 1 গ্রাম মানে কত বলতো? 10⁻³ কেজি। তাহলে এটা হলো 10⁻³ কেজি/মিটার। তাহলে বসিয়ে দাও। তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার টি কত বলতো? 40 আছে, আর নিচে আছে কত? 10⁻³ তাহলে কত আসছে বলতো? এটা আসছে 4-এর পরে 4টে জিরো হবে না? তাহলে এটা হলো 200 মিটার/সেকেন্ড হলো তির্যক তরঙ্গের বেগ। এরপরে দেখো দুমুখ খোলা নলের সৃষ্ট শব্দের একমুখ খোলা অর্গানলের সৃষ্ট শব্দ অপেক্ষা অর্ধেক সুরেলা হয় কেন? দেখো 2022 দেখে নাও। দুই প্রান্তে আবদ্ধ একটি টান টান তারে এক প্রান্ত থেকে দৈর্ঘ্যের 1/3 দূরে আঘাত করলে নিঃসৃত স্বরে কোন কোন সুর অনুপস্থিত থাকবে? তাহলে দেখো প্রথমে দেখো কোন কোন সুরগুলো সৃষ্টি হবে। দেখো এটা টান করা তার, এর 1/3 দূর মানে কি? ধরো এটা ও ধরে নিচ্ছি, এটা এ ধরে নিচ্ছি, এটা বি, এটা সি। দেখো তারটাকে আমরা 3টে অংশে ভাগ করলাম, কি বলতো? ও এ বি আর বি সি। তাহলে দেখো যদি আমরা এখানে আঘাত করি তাহলে এখানে সবসময় আমাদের সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে।
তো এখানে বলেছি দেখো কোন কোন সুর অনুপস্থিত থাকবে, মানে ওগুলো থাকবেই না। তাহলে সেই স্বরগুলো অনুপস্থিত থাকবে যেখানে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে একটা নিস্পন্দ বিন্দু সৃষ্টি এরকম হবে, তাই না? তাহলে দেখো আবার এখানে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, তাহলে এইগুলো থাকবে না। এইখানে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হলো। তাহলে দেখো তোমরা জানো যদি একটা তার তিনটে লুপে কম্পিত হয় তখন তার কম্পাঙ্ক কত বলো তো না 3n0, যেটা n0 মূল সুরে কম্পাঙ্ক। আবার এটা 6টা হতে পারে, তাহলে মানে কি বলতো 6n0। আবার এটা 9টা হতে পারে, তাহলে 9n0। তাহলে দেখো যে সমস্ত সমমেলের কম্পাঙ্ক মূল সুরে কম্পাঙ্কের 3 গুণ, 6 গুণ, 9 গুণ, 12 গুণ, সেইগুলো উপস্থিত থাকবে না। তারপরে দেখো টান টান তারের তির্যক কম্পনের সূত্রগুলো এটা ব্যাখ্যা করা হয়ে গেছে। ডপলার ক্রিয়া কি? দেখো উৎস এবং শ্রোতার মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে শ্রোতার কাছে কম্পাঙ্ক মূল কম্পাঙ্ক অপেক্ষা আলাদা হয়। এই ঘটনাকে কি বলে বলো তো? ডপলার ক্রিয়া বলে। আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার একটি উদাহরণ দাও। দেখো লোহিত সরণ হলো কি বলতো আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার উদাহরণ। অর্থাৎ দেখো আমাদের মহাবিশ্ব যে প্রসারণশীল, এটা ডপলার ক্রিয়া থেকেই প্রমাণ করা গেছে। এরপর দেখো ডপলার ক্রিয়ার সম্পর্ক কতগুলো অঙ্ক দেখে দাও। দেখাও যে শ্রোতা উৎসে দেখাও যে শ্রোতা উৎসের দিকে অগ্রসর হওয়ার সময় কম্পাঙ্কের যে পরিবর্তন হয়। দেখো যখন শ্রোতা উৎসের দিকে অগ্রসর হয় তখন কি বলতো না এন ড্যাশ ইকুয়ালস টু কি বলতো ভি প্লাস ভি নট বাই ভি ইন্টু এন, তাই না? একই বেগে উৎস শ্রোতার দিকে অগ্রসর হলে কম্পাঙ্কের পরিবর্তন পূর্বাপেক্ষা বেশি হয়। তাহলে দেখো এন ডবল ড্যাশ যখন উৎস শ্রোতার দিকে যাচ্ছে তখন কি বলতো ভি বাই ভি মাইনাস একই বেগ বলেছে, তাহলে ভি মাইনাস কি বলতো ভি নটেই ধরে নিচ্ছি ইন্টু এন। তাহলে দেখো যদি আমরা এন ডবল ড্যাশ মাইনাস এন ড্যাশ গ্রেটার দেন 1 দেখাতে পারি তাহলে আমরা সাকসেসফুল। তাহলে দেখো এটা কি বলতো ভি বাই ভি মাইনাস ভি নট ইন্টু এন মাইনাস ভি প্লাস কি বলতো ভি নট বাই ভি ইন্টু এন। দেখো এন কমন নিয়ে নাও, যদি এন কমন নিয়ে নাও তাহলে দেখো নিচে লসাগু কত হবে বলো তো? দেখো ভি ইন্টু ভি মাইনাস ভি নট, এটা কত হবে বলো তো ভি স্কোয়ার মাইনাস কি বলতো ভি স্কোয়ার মাইনাস কি বলতো ভি নট স্কোয়ার, তাই তো? তাহলে দেখে নাও এখান থেকে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো এন ইন্টু যদি এই ব্র্যাকেটটা খুলে দাও, এই ব্র্যাকেটটা খুলে দিলে কি পাবে বলো তো? দেখো এটা ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই কি বলতো ভি ইন্টু ভি মাইনাস ভি নট। এটা কেটে গেল, কেটে গেল কিনা বলো? তাহলে দেখো এটা এন ডবল ডেস মাইনাস এন ডেস সমান এন ইন্টু ভি নট স্কোয়ার বাই বলতো ভি ইন্টু ভি মাইনাস ভি নট। এটা কি বলতো এটা গ্রেটার দেন জিরো, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এন ডেস গ্রেটার দেন এন ডবল ডেস গ্রেটার দেন এন ডেস হচ্ছে, তাই না? দেখো আলোর ক্ষেত্রে ডপলারকে দেখা যায় কি, হ্যাঁ ব্যাখ্যা করা হলো, দেখা যায় লোহিত সরণের একটা উদাহরণ। দেখো 2023 সালে যে সমস্ত প্রশ্ন এসেছিল চারটি স্থানতরঙ্গের সরণের রাশিমালা দেওয়া আছে এটা, তাই না? যখন এক্স আর ওয়াই সেন্টিমিটার টি সেকেন্ডে উপরিপালিত তরঙ্গ দুটির সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে আমরা একটা তোমার ফর্মুলা বলি যে দেখো 2 cos A sin B, এই ফর্মুলা কি হয় বলতো? এই ফর্মুলাটা হয় কি বলতো? এটা সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ কি বলতো এ মাইনাস বি। দেখে নাও, তাহলে যদি এই ফর্মুলায় ভেঙে নাও তোমরা দুটো সমীকরণ পেয়ে যাবে। তাহলে দেখে নাও এটা আসছে ওয়াই ইকাল টু কি বলতো 6, এটা করে নাও 3 × 2 cos কি বলতো এটা 100 π/t ইন্টু কি বলতো সাইন এটা π/x/10 আসছে কিনা বলো? তাহলে দেখো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে দেখো এই ফর্মুলা 2 cos A sin B সমান সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। দেখো এটা তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে এ, আর এটা কি হচ্ছে বলো তো বি হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো কি বলতো 3 এটা কি বলতো সাইন অফ বলো এটা এটা 100
পাই টি প্লাস পাই এক্স বাই 10 মাইনাস 3 সাইন কি বলতো 100 পাই টি মাইনাস পাই এক্স বাই 10। দেখো এটা y1 নিয়ে নাও মাইনাস y2। তাহলে দেখো দুটি তরঙ্গের সমীকরণ হলো যাদের উপরিপাতের ফলে স্থান তরঙ্গ সৃষ্টি হয়েছে। একটা 3 সাইন কি বলতো এটা 100 পাই টি প্লাস পাই এক্স বাই 10, তাই না? আরেকটা হচ্ছে কি বলতো y2 ইকাল টু 3 সাইন কি বলতো এটা 100 পাই টি মাইনাস কি বলো এটা পাই এক্স বাই 10। বোঝা গেল? দেখো তরঙ্গের বেগ নির্ণয় করো। দেখো তরঙ্গের বেগ ভি কেস টু কি হয় বলতো ওমেগা বাই কে। দেখো এখানে ওমেগা মানে কত আছে বলতো 100 পাই, তাই না? আর কে কত বলতো পাই বাই 10। তাহলে দেখো এটা লিখে নাও 100 পাই ডিভাইড বাই কি বলতো পাই বাই 10। তাহলে কত হলো বলতো এটা এটা 1000। দেখো এক্সটা সেন্টিমিটার এককে আছে তো, তাহলে এত সেন্টিমিটার পার সেকেন্ড। অথবা দেখো দুটি ষোড়শলাকা একই সঙ্গে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প তৈরি হয়। অর্থাৎ কি বলতো কম্পাঙ্কের পার্থক্য 4। নির্দিষ্ট টান বিশিষ্ট সনোমিটার তারের 128 সেন্টিমিটার ও 130 সেন্টিমিটার দুটি দৈর্ঘ্যের সঙ্গে ষোড়শলাকা দুটি সমসুর ষোড়শলাকা দুটির কম্পাঙ্ক নির্ণয় কর। তাহলে দেখে নাও একটি ষোড়শলাকা যার কম্পাঙ্ক n ধরে নাও, তাহলে অন্য ষোড়শলাকার কম্পাঙ্ক ধরে নিচ্ছি n-4। কেন কি বলতো যার কম্পাঙ্ক বেশি না সে কম দৈর্ঘ্যের সঙ্গে কি বলতো ঔনাদ হবে। তাহলে এটা 128 সেমির সঙ্গে হবে আর 130 সঙ্গে হবে। কারণ কি বলতো কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক বেশি মানে সেটা কম দৈর্ঘ্যের টান করা তারের সঙ্গে অনুনাদি হবে। আর যার কম্পাঙ্ক কম সেটা বেশি দৈর্ঘ্যের সঙ্গে হবে। এখন তোমরা জানো কি বলতো তোমরা জানো কম্পাঙ্ক ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/l। তাহলে তোমরা লিখতে পারো না n1 l1 ইকুয়ালস টু কি বলতো n2 l2। বসিয়ে দাও তাহলে n ইন্টু 128 ইকুয়ালস টু কি বলতো n-4 ইন্টু কি বলতো 130। দেখো 2 দিয়ে কাটো, এটা কত আসছে 64 আর এটা কত আসছে 65। তাহলে দেখো এটা 64 ইন্টু n, তাই না? 64 ইন্টু n এটা কত আসছে বলতো 65n মাইনাস দেখো 4 ইন্টু 65 মানে কত বলতো 130 260। তাহলে দেখো এখানে n কত পাচ্ছে বলতো না কি 260। তাহলে কম্পাঙ্ক কত হবে 260 হার্জ। তাহলে একটা যদি 260 হয় তাহলে অন্যটার কত হবে বলতো না এর থেকে 4 কম মানে কত বলতো 256। বোঝা গেল? আবার দেখো দুয়েরটা দেখ একই দৈর্ঘ্যের খলানলের মূলশের কম্পাঙ্ক বদ্ধনলের মূলশের কম্পাঙ্কের দ্বিগুণ, এটা প্রমাণ করা হয়ে গেছে। এই চ্যাপ্টারে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো এবার লিখে নাও। 1 নম্বর দেখো স্থানতরঙ্গ কাকে বলে, ইহা কিভাবে সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্যগুলো লিখো এবং এখান থেকে অঙ্কগুলো দেখে নিও। 2 নম্বর দেখো স্বরকম্প কাকে বলে, স্বরকম্প কেন সৃষ্টি হয়, দেখাও যে স্বরকম্পের সংখ্যা f1 মাইনাস f2। 3 নম্বর দেখো টান করা তারের মূলশের কম্পাঙ্ক, সূত্রগুলো দেখে নিও এবং এখান থেকে অঙ্ক। আর টান করা তার এবং স্বরকম্পের অঙ্ক মিশছে সেগুলো করে নাও, যেগুলো দেখালাম তোমাদের এইচএস যেগুলো এসেছে। আবার দেখো দেখো বদ্ধনল খলানল ওগুলো ভালো করে করবে। আর খলানল অধিক সুমিষ্ট স্বর সৃষ্টি করে বদ্ধনলের থেকে, সেটা ভালো করে ব্যাখ্যাটা জেনে নিও। আর কি বলতো ডপলার ক্রিয়া কাকে বলে, উৎসের শ্রোতা ডপলার ক্রিয়া কাকে বলে, ডপলার ক্রিয়া কখন দেখা যাবে না, ডপলার ক্রিয়া আলোক তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় কিনা এবং ডপলার ক্রিয়া সংক্রান্ত সমস্ত অঙ্ক দেখে নিও। ওকে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটু ভালো করে কমেন্ট লিখো। ওকে।